সে বলেছিল তুমি আমার প্রথম ভালোবাসা, আর তারপর রাতের অন্ধকারে পুরুষটা দেখল যাকে সে ভালোবেসেছিল তার পায়ের নিচে মাটি নেই, শুধু শূন্য। আর গুজরাটের সেই পুরনো কবরস্থানের ফটকে যখন কেউ টোকা দিল মধ্যরাতে, তখন ভেতর থেকে যে হাত বেরিয়ে এসে ফটক খুলে দিল, সে হাতের আঙুলগুলো উল্টো দিকে বাঁকানো ছিল। জানতে হলে পুরো এপিসোড শেষ পর্যন্ত শুনুন। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আপনি যেখানেই আছেন একবার চারদিকে তাকান। আপনার ঘরের কোণে যে ছায়াটা পড়েছে সেটা কি শুধু আলোর খেলা? জানালার পর্দাটা এইমাত্র কি শুধু বাতাসেই মরল? আর আপনার ঠিক পেছনে আপনি কি নিশ্চিত সেখানে কেউ নেই? আর রাত ৯টা মানেই অশরীরীর ভয়ের আসর শুরু। এই সময়টা অন্যরকম। এই সময় দিনের শেষ আলোটুকু পৃথিবী থেকে সরে যায়। এই সময় মানুষের মন দুর্বল হয়, ইন্দ্রিয় তীক্ষ্ণ হয়, আর সেই সব অদৃশ্য সত্তা যারা দিনের বেলা লুকিয়ে থাকে তারা একে একে জেগে উঠতে শুরু করে। রাত ৯টা মানে শুধু একটা সময় নয়, রাত ৯টা মানে অশরীরীর সাথে আপনার সেই চুক্তির সময়, যেখানে আপনি প্রস্তুত হন ভয়কে অনুভব করতে, সত্যকে শুনতে, আর নিজেকে জিজ্ঞেস করতে, এই পৃথিবীতে আমরা কি সত্যি একা? আজকের এপিসোড ১৩৫-এ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দুটি এমন ঘটনা যা শুনে আপনার বুকের ভেতরে একটা ঠান্ডা স্রোত বয়ে যাবে। একটি ঘটনা এসেছে ভারতের পশ্চিমাঞ্চল থেকে, গুজরাটের এক প্রত্যন্ত গ্রাম থেকে, যেখানে এক তরুণ জানত না সে যার প্রেমে পড়েছে সে মানুষ নয়, সে জিন। এবং সেই ভালোবাসার পরিণতি কি হয়েছিল তা শুনলে আপনার বুক কেঁপে উঠবে। আর দ্বিতীয় ঘটনা ভারতের আরেকটি রাজ্য থেকে, যেখানে একটা পুরনো কবরস্থানকে ঘিরে একদল মানুষের সাথে যা ঘটেছিল তা মানুষের সকল বিশ্বাসকে, সকল যুক্তিকে চ্যালেঞ্জ করে। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা আজকের এপিসোডের লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন আমি প্রস্তুত, যদি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। শুরু করছি আজকের এপিসোড ১৩৫-এর প্রথম ঘটনা। সে বলেছিল ভালোবাসে, কিন্তু তার ছায়া পড়ত না। গুজরাটের সেই অভিশপ্ত ভালোবাসার ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ইমরান শেখ। ইমরান গুজরাটের সুরেন্দ্রনগর জেলার একটি ছোট্ট গ্রামের বাসিন্দা। বয়স তার ৩২। তিনি পেশায় একটি বেসরকারি সংস্থার মাঠকর্মী। গ্রামে গ্রামে ঘুরে কাজ করতে হয় তাকে, তাই প্রত্যন্ত এলাকার মানুষের সাথে তার পরিচয় অনেক গভীর। কিন্তু এই ঘটনাটা তার নিজের জীবনের, তার এক ঘনিষ্ঠ বন্ধু রাহুলের সাথে ঘটে যাওয়া এমন একটি অভিজ্ঞতা যা রাহুলের জীবনকে চিরতরে বদলে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ ইমরানকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি ইমরানের ভাষায় বলছি, যেভাবে তিনি রাতের পর রাত আমাকে বিস্তারিত জানিয়েছেন ঠিক সেইভাবে আপনাদের সামনে তুলে ধরছি। আমার বন্ধু রাহুলের কথা বলতে গেলে আগে তাকে চিনিয়ে দেওয়া দরকার। রাহুল পারমার গুজরাটের সুরেন্দ্রনগর জেলার ধ্রাঙ্গাধ্রা তালুকের কাছে ছোট্ট একটি গ্রামে জন্ম ও বেড়ে ওঠা। মাঝারি উচ্চতার, গায়ের রং তামাটে, মুখে সবসময় একটা শান্ত হাসি। পড়ালেখা করেছে, কিন্তু গ্রাম ছেড়ে শহরে যেতে চায়নি কখনো। বাবার কৃষিকাজ সামলায়, সাথে একটা মুদিখানার দোকান চালায়। সহজ সরল মানুষ, ভয় ডরের ব্যাপারে কখনো বেশি মাথা ঘামাতো না। ভূত প্রেত নিয়ে তার একটাই কথা ছিল, যা দেখি না তাতে বিশ্বাস করি না। কিন্তু ২০২৩ সালের বর্ষার মরশুমে রাহুলের জীবনে এমন কেউ এলো যাকে সে দেখল, ছুল, কথা বলল, ভালোবেসে ফেলল। আর পরে বুঝল সে যাকে ভালোবেসেছে সে এই জগতের কেউ নয়, সে এই জগতের কেউ নয়। ঘটনাটা শুরু হয়েছিল একটা মেলায়। সুরেন্দ্রনগর জেলায় প্রতিবছর বর্ষার শেষে একটা লোক মেলা বসে। পশুপণ্যের বেচাকেনা, লোকসঙ্গীত, মিষ্টির দোকান। গ্রামের মানুষদের কাছে এই মেলা অনেক বড় উৎসব। রাহুল সেই মেলায় গিয়েছিল তার মামাতো ভাই সুরেশের সাথে। দোকান বন্ধ করে গায়ে নতুন কামিজ পরে সেপ্টেম্বরের এক বিকেলে রাহুল আর সুরেশ মেলায় রওনা হয়েছিল। মেলাটা বসত গ্রাম থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে একটা খোলা মাঠে, যার পাশ দিয়ে চলে গেছে একটা পুরনো খাল। খালের ওপাশে ঘন বাবলা গাছের জঙ্গল। মেলায় তখন সন্ধ্যা নামছে, আলো জ্বলছে, ভিড় জমে গেছে। রাহুল আর সুরেশ ঘুরে বেড়াচ্ছে, চুড়ি কিনছে, জিলেপি খাচ্ছে। তখনই রাহুলের চোখ পড়ল তার দিকে। মেলার এক প্রান্তে আলোর বাইরে একটু অন্ধকারের কাছে একটা মেয়ে দাঁড়িয়ে। উচ্চতায় মাঝারি, পরনে গাঢ় নীল রঙের ওড়না দেওয়া পোশাক, মাথার চুল খোলা, বাতাসে উড়ছে সামান্য। কিন্তু যে জিনিসটা রাহুলের চোখ আটকে দিল সেটা হলো মেয়েটার মুখ।
অপার্থিব সুন্দর একটা মুখ, যেন কোনো শিল্পী অনেক যত্ন করে আঁকা ছবির মতো। চোখ দুটো বড়, কিন্তু রংটা একটু অদ্ভুত, সাধারণ কালো নয়, একটু সোনালি বাদামি আভা মিশা আছে। মেয়েটা মেলার কারো সাথে কথা বলছে না, কাউকে চিনে বলেও মনে হচ্ছে না, একা দূরে কোথাও তাকিয়ে আছে। রাহুল সুরেশকে বলল, ওই মেয়েটাকে দেখেছিস? এই এলাকার নাম মনে হচ্ছে। সুরেশ তাকালো। সুরেশ বলল, দেখলাম, চিনি না। রাহুল আর কিছু বলল না, কিন্তু সে ওই মেয়েটার কাছ থেকে চোখ সরাতে পারছিল না। কিছুক্ষণ পরে মেয়েটা হেঁটে গেল মেলার ভেতরে। রাহুল যেন আপনা থেকেই সেদিকে পা বাড়ালো। সুরেশ টের পেয়ে হাসল, আরে মেয়েটার পেছনে যাচ্ছিস নাকি? রাহুল বলল, না না, ওদিকে জিলিপির দোকান আছে না? সেই দোকানের কাছেই হঠাৎ মেয়েটা থামল। রাহুলও থামল। মেয়েটা ঘুরল আর সরাসরি রাহুলের চোখে চোখ রাখল। রাহুল চমকে গেল। এই চোখের দৃষ্টি একটু অদ্ভুত, খুব শান্ত, খুব গভীর, যেন অনেকক্ষণ ধরে দেখে চলেছে। মেয়েটা মৃদু হাসল, তারপর বলল গুজরাটি মিশ্রিত হিন্দিতে, তুমি রাহুল, ধ্রাঙ্গাধ্রার কাছের গ্রামের। রাহুল স্তব্ধ হয়ে গেল। তুমি আমাকে চেনো? মেয়েটা বলল, না, কিন্তু তোমাকে দেখেছি। রাহুল জিজ্ঞেস করল, কোথায়? মেয়েটা আর কিছু বলল না, শুধু বলল, তোমার সাথে আবার কথা হবে। তারপর ভিড়ের মধ্যে চলে গেল। সেই রাতে রাহুল বাড়ি ফিরে ঘুমাতে পারল না। মেয়েটার মুখটা তার চোখে ভাসতে থাকলো। সে নিজেও বুঝতে পারছিল না কেন এই মেয়েটার কথা এতটা মনে থাকছে, কিন্তু একটা অদ্ভুত টান সে অনুভব করছিল, যেন কোথাও একটা সুতো আটকে গেছে। পরদিন সকালে দোকান খুলতে গিয়ে রাহুল দেখল দোকানের সামনে সেই মেয়েটা দাঁড়িয়ে। রাহুল চমকে গেল, তুমি এখানে? মেয়েটা বলল, এই এলাকায় আছি কিছুদিন, তোমার দোকান থেকে কিছু কিনতে এসেছিলাম। মেয়েটার নাম জিজ্ঞেস করল রাহুল। সে বলল, নীলা। নীলা, খুব সাধারণ একটা নাম, কিন্তু সে যেভাবে বলল, খুব আস্তে, খুব গভীর একটা কণ্ঠে, রাহুলের মনে হলো নামটা বলতে গিয়ে সে একটু দ্বিধা করল, যেন নামটা তার নিজের নয়। সেই থেকে নীলা প্রায়ই আসতো রাহুলের দোকানে, প্রতিদিন না হলেও সপ্তাহে ৩-৪ দিন। আসতো বিকেলের দিকে, থাকতো সন্ধ্যা পর্যন্ত। রাহুলের সাথে কথা বলতো, গ্রামের কথা, জীবনের কথা, আলো অন্ধকারের কথা, অদ্ভুত সব বিষয়ে কথা বলতো সে। মৃত্যুর পরে কি হয়, আত্মা কি থাকে, অনুভূতি কি মিথ্যে হতে পারে, এসব বিষয়ে সে কথা বলতো এত স্বাভাবিকভাবে, যেন এগুলো তার প্রতিদিনের চিন্তা। রাহুল এই মেয়েটার প্রেমে পড়ে যাচ্ছিল। সে নিজেও বুঝতে পারছিল এই টানটা স্বাভাবিক প্রেমের মতো নয়, এটা যেন আরও গভীর, আরও শক্তিশালী। রাতে সে নীলার কথা ভাবে, ঘুমে স্বপ্ন দেখে নীলাকে, সকালে উঠেই তার মন চায় নীলার সাথে কথা বলতে। কিন্তু এই সময়ের মধ্যে কিছু কিছু অদ্ভুত জিনিস রাহুলের নজরে এসেছিল। প্রথমত, নীলা কখনো দুপুরের আগে আসে না, ভোর বা সকালের দিকে সে আসে না। একদিন রাহুল তাকে জিজ্ঞেস করেছিল, সকালে কেন আসে না? সে একটু হাসল, বলল, সকালের আলো আমার ভালো লাগে না, চোখে সমস্যা করে। দ্বিতীয়ত, নীলা কখনো খায় না। রাহুল কয়েকবার চা বিস্কুট এগিয়ে দিয়েছে, সে নেয়নি, বলেছে এখন ইচ্ছে নেই। কিন্তু রাহুল লক্ষ্য করল কোনো দিনই তার ইচ্ছে ছিল না। তৃতীয়ত, নীলা কোথায় থাকে সে স্পষ্ট করে কখনো বলেনি। রাহুল একবার জিজ্ঞেস করেছিল, কার বাড়িতে আছো, কোথায়? সে বলেছিল, কাছেই। আর বেশি জিজ্ঞেস করলে বিষয় ঘুরিয়ে দিত। কিন্তু এই সব অদ্ভুত বিষয় রাহুল তখন খেয়াল করলেও গুরুত্ব দেয়নি। ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়, এই কথাটা সে নিজেই বলতো হাসতে হাসতে। একদিন বিকেলে নীলা এসেছিল। রাহুলের দোকানে তখন কেউ ছিল না। পড়ন্ত বিকেলের আলো, দূর থেকে ভেসে আসছে গরুর গলার ঘণ্টার শব্দ। দুজনে দোকানের বাইরে পুরনো একটা চাটাইয়ে পাশাপাশি বসেছিল। রাহুল বলল, নীলা, তোমাকে একটা কথা বলবো? নীলা তাকালো, সেই সোনালি বাদামি চোখে রাহুলের দিকে। রাহুল বলল, আমি তোমাকে ভালোবাসি। কয়েক মুহূর্ত নিস্তব্ধ। নীলা সেই মুহূর্তে কিছু বলল না, শুধু তাকিয়ে থাকল। তারপর আস্তে আস্তে বলল, রাহুল, তুমি জানো না আমি কে? রাহুল বলল, জানি, তুমি নীলা। নীলা বলল, শুধু এটুকু জানো, কিন্তু এর বেশি জানা উচিত না। রাহুল বলল, কেন? তুমি কি বিবাহিত? কোনো সমস্যা আছে? নীলা একটু হাসল, কিন্তু সেই হাসিতে একটা বিষণ্ণতা ছিল। সমস্যা আছে, অনেক বড় সমস্যা,
কিন্তু তোমাকে সেই সমস্যার কথা বললে তুমি আমাকে ছেড়ে যাবে। রাহুল বলল, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। নীলা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, ঠিক আছে, তবে আমিও তোমাকে ভালোবাসি। সেই সন্ধ্যায় সেই চাটাইয়ে পাশাপাশি বসে তারা যখন কথা বলছিল, রাহুল লক্ষ্য করল একটা জিনিস। সন্ধ্যার শেষ আলো তখনও পড়ছিল পশ্চিম দিক থেকে। দোকানের সামনের মাটিতে রাহুলের ছায়া পড়েছে, পাশে নীলা বসে, কিন্তু নীলার ছায়া পড়ছে না। রাহুল ভাবল হয়তো আলোর কোণের কারণে। সে সরে গেল একটু, কোণ বদল করে তাকালো, কিন্তু না, যে দিক থেকেই দেখুক নীলার পাশে কোনো ছায়া নেই। যেন সে সেখানে আছে, কিন্তু সূর্যের আলো তাকে স্পর্শ করতে পারছে না। রাহুল কিছু বলল না, মনে মনে ভাবল নিশ্চয়ই চোখের ভুল। কিন্তু সেদিন থেকে সে খেয়াল করতে শুরু করল। পরের দিন নীলা এলো। রাহুল ইচ্ছে করে দোকানের বাইরে আলো আধারির মাঝামাঝি জায়গায় দাঁড়ালো। নীলার পাশে গিয়ে দাঁড়ালো, তাকালো মাটির দিকে। তার ছায়া পড়ছে, নীলার ছায়া নেই। রাহুল গলা শুকিয়ে জিজ্ঞেস করল, নীলা, তোমার কি ছায়া পড়ে না? নীলা চমকে উঠল, তারপর বলল, কেন এই কথা জিজ্ঞেস করছো? রাহুল বলল, দেখলাম তোমার পাশে কোনো ছায়া নেই। নীলা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, রাহুল, আমি তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু ভয় ছিল তুমি ভয় পাবে। রাহুলের বুকে ধুকধুক শুরু হয়ে গেল। নীলা বলল, আমি তোমার মতো না, আমার পৃথিবী তোমার পৃথিবীর মতো না। রাহুল কোনো মতে বলল, মানে? নীলা সরাসরি তার চোখে তাকালো। সেই চোখে এখন সোনালি আলোটা যেন একটু বেশি জ্বলছে। বলল, আমি জিন। যে মুহূর্তে কথাটা বলল, সেই মুহূর্তে বাতাস থমকে গেল। রাহুলের মনে হলো সময় একটু দাঁড়িয়ে গেছে, চারদিকের শব্দ একটু কমে গেছে। রাহুল হাসার চেষ্টা করল, তুমি মজা করছো? নীলা হাসল না, বলল, আমি কখনো মজা করি না এই বিষয়ে। রাহুল বলল, জিন, এটা কিভাবে সম্ভব? তুমি তো এখানে আছো, আমার সামনে কথা বলছো। আমি অনেক বছর ধরে এই পথে, এই মাঠে আছি। মানুষের সাথে মিশতে পারি, কথা বলতে পারি। তোমাকে প্রথম দেখেছিলাম মেলায় আসার আগে, অনেক দিন ধরে দেখছিলাম। তারপর মেলায় গেলাম তোমার সামনে। রাহুল ধীরে ধীরে পিছিয়ে গেল, তার শরীর কাঁপছে, কিন্তু একই সাথে একটা অদ্ভুত অনুভূতি। সে ভয় পাচ্ছে ঠিকই, কিন্তু নীলাকে ছেড়ে যেতে পারছে না। সেই টানটা এখনো আছে, বরং আরও শক্তিশালী হয়েছে। তাহলে তুমি কি আমাকে ক্ষতি করতে চাও? রাহুল জিজ্ঞেস করল। না, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। জিনরাও ভালোবাসে, কিন্তু আমাদের ভালোবাসার শেষ পরিণতি মানুষের জন্য কখনো ভালো হয় না। কেন? কারণ আমাদের জগৎ আলাদা। তুমি যদি আমার সাথে থাকতে চাও, তাহলে তোমাকে আস্তে আস্তে আমাদের জগতের দিকে আসতে হবে, আর সেই রাস্তাটা কঠিন। রাহুল বলল, আমি আসতে চাই। নীলা বলল, রাহুল, তুমি এখন ভয় না পেয়ে এই কথা বলছো, কিন্তু যখন সত্যিকার অর্থে দেখবে, তখন কি করবে জানি না। সেই সন্ধ্যায় রাহুল বাড়ি ফিরল মাথা ঘুরিয়ে। সে কি স্বপ্ন দেখল? নীলা কি সত্যি জিন? এটা কি সম্ভব? রাহুল নিজেই ভাবল, হয়তো মেয়েটা পাগল, হয়তো মজা করছে। কিন্তু তারপরই মনে পড়ল, ছায়া নেই, কোনো দিকে তাকালেই ছায়া নেই। রাত্রে রাহুলের ঘুম এলো না। শুয়ে শুয়ে সে ভাবছিল। তখন মাঝরাতের পর হঠাৎ তার জানালার পর্দা একটু নড়ে উঠল। কোনো বাতাস নেই, পর্দা নড়ল। রাহুল উঠে বসল। জানালার ওপারে নীলা। রাহুলের বাড়ির জানালা মাটি থেকে প্রায় 7 ফুট উঁচু। সেই উচ্চতায় নীলা দাঁড়িয়ে কাঁচের বাইরে। তার মুখ স্পষ্ট, কিন্তু চোখ দুটো সেই মুহূর্তে সোনালি নয়, হালকা লাল আভা ছড়াচ্ছে। রাহুল জানালা খুলতে উঠল। নীলা বলল, খুলো না, এখন না, এখন আমি ঠিক মানুষের মতো নেই। রাহুল থামল। মানে? নীলা বলল, রাতে আমি একটু অন্যরকম হয়ে যাই, তখন আমাকে দেখতে চাইলে ভয় পাবে। রাহুল জিজ্ঞেস করল, কেমন দেখতে? নীলা চুপ করে থাকলো কিছুক্ষণ, তারপর বলল, পরে বলবো, এখন শুধু বলতে এলাম, রাহুল, আমাকে যদি সত্যিই চাও, তাহলে কাল রাতে একা এসো খালের ধারে, সেখানে সব বলবো। কথাটা বলেই নীলা উধাও হয়ে গেল। যেভাবে আসে সেভাবেই, হঠাৎ করে নেই। রাহুল সারা রাত ঘুমালো না। পরের দিন আমার কাছে এলো। আমি তার বন্ধু, আমাকে সব বলল।
আমি শুনে প্রথমে ভাবলাম রাহুল মানসিক চাপে ভুল দেখছে, কিন্তু রাহুলের চোখে এত ভয়, এত গভীরতা দেখলাম, এটাকে মিথ্যে বলার সাহস পেলাম না। আমি রাহুলকে বললাম, তুই খালের ধারে যাবি না। রাহুল বলল, ইমরান, আমি তাকে ভালোবাসি। আমি বললাম, সে যদি সত্যিই জিন হয় তাহলে যাওয়াটা বিপজ্জনক। রাহুল বলল, না গেলে জানব না। আমি আর আটকাতে পারলাম না, শুধু বললাম, তাহলে আমিও যাব। রাহুল রাজি হলো না, বলল, না, এটা আমার আর নীলার মধ্যে। সেই রাতে রাহুল গেল খালের ধারে। এর পরের ঘটনা রাহুল পরের দিন আমাকে যা বলেছিল তাই বলছি। সে বলেছিল কাঁপতে কাঁপতে, চোখে সেই আতঙ্কের ছাপ নিয়ে। রাত তখন 11টার কাছাকাছি, মেঘলা রাত, চাঁদ নেই। রাহুল টর্চ নিয়ে গিয়েছিল, খালের ধারে পৌঁছে দাঁড়ালো। চারদিকে অন্ধকার, শুধু খালের জলের একটা মৃদু শব্দ। নীলা সেখানেই ছিল, কিন্তু এবার সে একটু দূরে দাঁড়িয়ে, পিঠ ফিরিয়ে। রাহুল ডাকল, নীলা। নীলা ঘুরল। রাহুল টর্চের আলো ফেলল তার মুখে। সেই মুখ, এত সুন্দর মুখ যাকে সে ভালোবেসেছে, সেই মুখ একই রকম আছে, কিন্তু চোখ দুটো এখন পুরোপুরি লাল। সাদা অংশ নেই, পুরো চোখ রক্তলাল। আর তার ত্বক থেকে একটা খুব হালকা আভা বেরোচ্ছে, যা স্বাভাবিক মানুষের ত্বকে থাকার কথা নয়। রাহুল কাঁপতে শুরু করল, কিন্তু সে পালালো না। নীলা বলল, এখন দেখলে ভয় পেলে? রাহুল গলা শুকিয়ে বলল, পেলাম, কিন্তু তুমি কি তুমিই আছো? নীলা বলল, হ্যাঁ, আমি নীলাই আছে, শুধু রাতে আমার আসল রূপ বেরিয়ে পড়ে। রাহুল এগিয়ে গেল, নীলার হাত ধরল। সে বলেছিল, সেই স্পর্শ ছিল বরফের মতো ঠান্ডা। স্বাভাবিক মানুষের হাত এতটা ঠান্ডা হতে পারে না। নীলা বলল, রাহুল, তোমাকে আমার সাথে থাকতে হলে কিছু শর্ত মানতে হবে। প্রথমত, কখনো আমার সম্পর্কে কাউকে বলবে না। দ্বিতীয়ত, রোজ রাতে এই খালের ধারে আসবে। তৃতীয়ত, কোনো ধর্মীয় অনুষ্ঠানে আমাকে নেওয়ার চেষ্টা করবে না। রাহুল বলল, কেন এই শর্তগুলো? নীলা বলল, কারণ এই শর্তগুলো না মানলে আমরা একসাথে থাকতে পারবো না, আর একসাথে না থাকতে পারলে আমি তোমাকে কষ্ট দিতে বাধ্য হব। এটা আমার নিয়ন্ত্রণে নেই। রাহুল বলল, মানে কি? নীলা বলল, মানে হলো যে জিন একটি মানুষকে ভালোবাসে, সেই মানুষটার ওপর তার একটা দাবি তৈরি হয়। সে দাবি যদি পূরণ না হয়, তাহলে সেই মানুষটা অসুস্থ হয়ে যায়, ক্ষমতা কমে যায়, মাথা কাজ করে না। রাহুল অনুভব করল, এই কথাটা শুনে তার পুরো শরীরে একটা ঠান্ডা স্রোত নামল। কিন্তু সে তারপরেও বলল, ঠিক আছে, আমি রাজি। নীলা বলল, ঠিক আছে, তাহলে কাল রাত থেকে শুরু। এরপর থেকে প্রতিদিন রাতে রাহুল খালের ধারে যেতে শুরু করল। পরিবার কিছু জানে না, বন্ধুরা জানে না, শুধু আমি জানতাম, কারণ রাহুল আমাকে বলেছিল। প্রথম কয়েক সপ্তাহ রাহুল খুশি ছিল। নীলার সাথে রাতে কথা বলে ফিরত, ঘুমাতো, সকালে উঠত। কিন্তু আস্তে আস্তে একটা পরিবর্তন আসতে শুরু করল। রাহুল রোগা হতে শুরু করল, শরীরে শক্তি কমে যাচ্ছিল। সকালে উঠত ক্লান্ত হয়ে, দোকানে বসে থাকত, কিন্তু কাজে মন দিতে পারত না, খেতে পারত না ঠিকমতো। আমি একদিন বললাম, রাহুল, তোকে দেখতে কেমন লাগছে না, ডাক্তারের কাছে যা। রাহুল বলল, ঠিক আছে, একটু ক্লান্তি। কিন্তু সে ঠিক ছিল না। তার গায়ের রং পরিবর্তন হচ্ছিল, গাঢ় থেকে হালকা হচ্ছিল, চোখের নিচে কালো দাগ পড়েছে, আগের সেই সহজ হাসিটা নেই। 2 মাসের মাথায় রাহুলের মা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন জোর করে। ডাক্তার পরীক্ষা করলেন, রক্তের রিপোর্ট এলো। রক্তে হিমোগ্লোবিন অনেক কম, শরীরে ভিটামিনের অভাব, কিন্তু কোনো রোগ ধরা পড়ল না। ডাক্তার ওষুধ দিলেন, কিন্তু ওষুধেও কোনো কাজ হলো না। একদিন রাত 12:30টায় রাহুলের মা জেগে দেখলেন রাহুলের ঘর খালি। তিনি বাইরে এলেন, দেখলেন রাহুল উঠোনের দিকে হেঁটে যাচ্ছে। তিনি ডাকলেন, রাহুল ঘুরল না, হেঁটেই চলল। রাহুলের মা তাকে ধরলেন। রাহুল তখন যেন একটা ঘোরের মধ্যে, চোখ খোলা কিন্তু দৃষ্টি শূন্য। তিনি জোর করে ঘরে নিয়ে এলেন। পরের দিন সকালে রাহুল কিছু মনে করতে পারছিল না। রাহুলের মা আমার কাছে এলেন। আমি সব শুনে আর থাকতে পারলাম না। রাহুলের কাছে গেলাম, তাকে সব কথা সরাসরি জিজ্ঞেস করলাম। রাহুল আমার হাত ধরে কেঁদে উঠতে শুরু করল। বলল, ইমরান, আমি ওকে ছেড়ে দিতে পারছি না, কিন্তু আমার শরীর শেষ হয়ে যাচ্ছে। নীলা বলেছে, এটা স্বাভাবিক, বলেছে এক সময় ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হচ্ছে না। আমি বুঝলাম রাহুলকে এই চক্র থেকে বের করতে হবে। আমি আমাদের গ্রামের এক বুজুর্গ মানুষের কাছে গেলাম। তার নাম করিম চাচা, বয়স 80-র কাছাকাছি। তিনি এই ধরনের বিষয় সম্পর্কে জানেন বলে গ্রামে সবাই বলে। করিম চাচা রাহুলের কথা শুনলেন, চুপ করে বসে রইলেন কিছুক্ষণ। তারপর বললেন, ছেলেটা বিপদে পড়েছে। জিনের ভালোবাসা মানুষের জন্য আশীর্বাদ নয়,
এটা ধীরে ধীরে ক্ষয় করে দেয়। এই জিন নিজে থেকে ছেড়ে দেবে না, কারণ একবার কোনো জিন কোনো মানুষকে বেছে নিলে সে সহজে ছাড়ে না। করিম চাচা বললেন, তোমার বন্ধুকে একটাই কাজ করতে হবে, নীলার কাছে গিয়ে স্পষ্ট জানিয়ে দিতে হবে সে আর আসতে পারবে না, এই সম্পর্ক শেষ। কিন্তু এই কথা বলতে হবে সরাসরি, সৎভাবে, ভয় না দেখিয়ে, কোনো অভিশাপ বা ঝাড়ফুঁক দিয়ে নয়, কারণ জোর করে তাড়ালে জিন রাগ করে, তখন আরও বেশি ক্ষতি করে। করিম চাচা আরও বললেন, আর এই কথা বলার পর রাহুলকে কিছুদিন গ্রাম ছেড়ে অন্যত্র থাকতে হবে, যাতে সেই জিন খুঁজে না পায়। আমরা রাহুলকে রাজি করালাম। সহজ ছিল না। রাহুল বারবার বলছিল সে নীলাকে ছেড়ে দিতে পারবে না, কিন্তু শেষ পর্যন্ত নিজের শরীরের অবস্থা দেখে সে বুঝল এভাবে চললে সে বাঁচবে না। সেই রাতে আমি আর রাহুল দুজনে মিলে গেলাম খালের ধারে। নীলা সেখানে ছিল। আমি তাকে প্রথমবার দেখলাম। সে সত্যিই অসাধারণ সুন্দর, যতটা রাহুল বর্ণনা করেছিল তার চেয়ে অনেক বেশি। কিন্তু সেই সৌন্দর্যের মধ্যে কোথাও একটা অস্বাভাবিকতা আছে, যা বলা যায় না কিন্তু অনুভব করা যায়। নীলা আমাকে দেখে একটু থমকালো, বলল, তুমি কাকে নিয়ে এসেছ? রাহুল বলল, নীলা, আমার বন্ধু ইমরান। নীলা আমার দিকে তাকালো, সেই লাল চোখ। আমি বুকের মধ্যে একটা চাপ অনুভব করলাম, যেন বুকে কেউ হাত দিয়ে ধরে আছে। রাহুল নীলাকে বলল, নীলা, আমাকে তোমার কাছ থেকে বিদায় নিতে হবে। নীলার মুখের ভাব বদলালো না, কিন্তু তার চোখের লাল আভাটা একটু তীব্র হল। রাহুল বলল, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার শরীর এই সম্পর্ক নিতে পারছে না, আমি মরে যাচ্ছি। নীলা বলল, মরবে না। রাহুল বলল, নীলা, আমি সৎভাবে বলছি, এই সম্পর্ক আমি আর রাখতে পারবো না। তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো তাহলে আমাকে ছেড়ে দাও। দীর্ঘ নিস্তব্ধতা। তারপর নীলার চোখ থেকে একটা কিছু ঝরে পড়ল, অশ্রুর মতো, কিন্তু সেটা স্বচ্ছ নয়, হালকা সোনালি। নীলা বলল, জিনরা যখন ভালোবাসে তখন সেই ভালোবাসা শেষ হয় না। তুমি আমাকে ছেড়ে দিতে পারবে, কিন্তু আমি তোমাকে ছেড়ে দেব বললেই ছেড়ে দিতে পারবো না। রাহুল বলল, তাহলে আমি মরব? নীলা বলল, হ্যাঁ। একটাই কথা, কোনো আবেগ নেই গলায়। সেই মুহূর্তে আমি বুঝলাম এই পরিস্থিতি থেকে বেরোনো সহজ নয়। কিন্তু করিম চাচা আমাকে একটা জিনিস দিয়েছিলেন, একটা কাগজে লেখা কিছু আয়াত। বলেছিলেন, যদি জিন ছাড়তে না চায় তাহলে এই আয়াতগুলো পড়তে হবে উচ্চস্বরে। আমি পড়তে শুরু করলাম। নীলা প্রথমে স্থির ছিল, কিন্তু যখন আমি পড়তে শুরু করলাম তখন তার মুখের ভাব বদলালো, একটা অস্বস্তি এলো। সে পেছনে সরে গেল। আমি পড়তে থাকলাম। নীলা বলল, থামাও। আমি থামলাম না। নীলা বলল, রাহুল, তোমার বন্ধুকে থামতে বলো। রাহুল চুপ করে থাকল। আমি পড়তে থাকলাম। এক পর্যায়ে নীলার চোখের লাল রং মিলিয়ে যেতে শুরু করল। তার অবয়ব একটু অস্পষ্ট হল। বাতাসে একটা ঘূর্ণি উঠল। নীলা শেষবারের মতো রাহুলের দিকে তাকালো, বলল, আমাকে মনে রেখো। তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল। অন্ধকারের মধ্যে খালের জলের ধারে একটা সোনালি আলোর ঝলক দিয়ে নীলা চলে গেল। রাহুল সেখানে দাঁড়িয়ে কাঁদল অনেকক্ষণ। তারপর আমরা বাড়ি ফিরলাম। পরের দিন রাহুলের শরীরে সামান্য পার্থক্য টের পেলাম। সে একটু বেশি খেলো, ঘুমালো। সপ্তাহের মধ্যে তার রং ফিরতে শুরু করল। কিন্তু রাহুল আর আগের মতো হয়নি। সে এখন অনেক কম কথা বলে। বিকেলের দিকে একা বসে থাকে, কখনো কখনো খালের দিকে হাঁটতে যায়, তারপর ফিরে আসে। আমি একদিন জিজ্ঞেস করলাম, তুই কি ওকে মিস করিস? রাহুল বলল, হ্যাঁ। তারপর বলল, ইমরান, সে সত্যি ভালোবাসত, কিন্তু তার ভালোবাসা সহ্য করার ক্ষমতা আমার ছিল না। ইমরান থামল এখানে, তারপর বলল, একেবারে শেষে, ভাই,
জিনের ভালোবাসা এই পৃথিবীতে সম্ভব, কিন্তু সেই ভালোবাসা মানুষের জন্য নয়। সেই ভালোবাসার ভার বহন করার ক্ষমতা মানুষের শরীরে নেই। আর যে মানুষ একবার জিনের প্রেমে পড়ে, সে আর পুরোপুরি সেই প্রেম থেকে বেরোতে পারে না। শরীর ফেরে, কিন্তু মন একটু রয়েই যায়। আর রাহুলের সেই একটু মন আজও রাত হলে খালের ধারে যায়, ফিরে আসে, কিন্তু নীলাকে আর পায় না। এই ছিল আজকের প্রথম ঘটনা। সন্ধে 7টা এবং রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না, সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসাবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় ঘটনার জন্য। এবার আমরা পাড়ি দেব ভারতের পশ্চিম উপকূলের কাছে এক রাজ্যের পুরনো শহরে, গোয়ার এক ছোট্ট এলাকায়, যেখানে পর্তুগিজ আমলের একটি পুরনো কবরস্থান আজও দাঁড়িয়ে আছে। আর সেই কবরস্থানে যারা রাতের অন্ধকারে ঢুকেছিল, তাদের সাথে কি হয়েছিল তা শুনলে আপনি বুঝবেন কিছু কিছু দরজা কখনো খোলা উচিত নয়। দ্বিতীয় ঘটনা। ফটক খুঁজেছিল ভেতর থেকে, কিন্তু ভেতরে কেউ ছিল না। গোয়ার সেই পুরনো কবরস্থানের ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সোহেল মণ্ডল। সোহেল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা। তিনি পেশায় একটি বেসরকারি কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ। কাজের সূত্রে প্রায়ই বিভিন্ন রাজ্যে যেতে হয়। 2024 সালের জানুয়ারিতে কাজের প্রয়োজনে গোয়ায় গিয়েছিলেন। আর সেখানে থাকার সময় তার সাথে ঘটে গেছে এমন একটি অভিজ্ঞতা যা তিনি আজও ঘুমের মধ্যে দেখেন। অসংখ্য ধন্যবাদ সোহেলকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি সোহেলের ভাষায় বলছি, ঠিক যেভাবে তিনি বিস্তারিত জানিয়েছেন সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। 2024 সালের জানুয়ারি মাসের শেষ দিকে আমি গোয়ায় গিয়েছিলাম। কোম্পানির একটা বড় ক্লায়েন্টের সাথে মিটিং ছিল, আর তারপরেই 3-4 দিনের ট্রেনিং সেশন। পানাজিতে একটা হোটেলে ছিলাম। ট্রেনিং শেষ হল। কোম্পানির আরও 3 সহকর্মী সাথে ছিলেন, রবি, সৌম্য আর তরুণ। 3 জনেই বাইরের রাজ্য থেকে আসা, কেউ গোয়া আগে দেখেনি। ট্রেনিং শেষে 2 দিন হাতে ছিল, তাই সিদ্ধান্ত হলো একটু ঘুরে দেখা যাক। প্রথম দিন পুরো পর্যটকের মতো ঘুরলাম, বিচ, দুর্গ, মন্দির, ভালোই কাটলো। দ্বিতীয় দিন সন্ধ্যায় আমরা হোটেলে ফিরে এলাম। রাতের খাওয়ার পর রবি বলল, চলো একটু বেরোই, গোয়ার রাতের পরিবেশ দেখি। আমরা বেরোলাম। পানাজির পুরনো এলাকায় হাঁটছিলাম। পর্তুগিজ আমলের পুরনো বাড়ি, সরু গলি, পুরনো গির্জা। গোয়ার পুরনো অংশ সত্যিই অন্যরকম একটা আবহ তৈরি করে রাতে। হাঁটতে হাঁটতে আমরা এক জায়গায় থামলাম। সেখানে একটা পুরনো দেওয়াল, আর দেওয়ালের মধ্যে একটা লোহার ফটক। ফটকের ওপাশে অন্ধকার, গাছপালা, আর দূরে দূরে পুরনো পাথরের কিছু কাঠামো। রবি মোবাইলের টর্চ জ্বালালো, বলল, এটা কি কবরস্থান? সৌম্য এগিয়ে গিয়ে ফটকের কাছে দাঁড়ালো। ফটকে একটা পুরনো নাম ফলক, পর্তুগিজ ভাষায় কিছু লেখা, নিচে ইংরেজিতে ওল্ড পর্তুগিজ সেমিটারি, এস্ট 1780। 1780 সালের কবরস্থান, তরুণ বলল। প্রায় 250 বছরের পুরনো। রবি বলল, চলো ভেতরে যাই। আমি বললাম, রাতে কবরস্থানে ঠিক হবে না। রবি হাসল, কি হবে, এটা কি হন্টেড নাকি, ঐতিহাসিক জায়গা, দেখা যাক। সৌম্য বলল, হ্যাঁ, এই 250 বছরের পুরনো কবরগুলো দেখতে কেমন হয় জানতে ইচ্ছে করছে। তরুণ বলল, চলো। আমি মনে মনে অস্বস্তি বোধ করলাম, কিন্তু একা ফিরে যাওয়া ঠিক হবে না ভেবে এগিয়ে গেলাম। ফটকে তালা ছিল। রবি হাত দিয়ে ঠেলল, তালা শক্ত। তালা বন্ধ, চলো ফিরে যাই, আমি বললাম। তরুণ বলল, দাঁড়াও। সে ফটকের পাশে একটা ছোট্ট ফাঁক দেখালো। দেওয়াল আর ফটকের মাঝখানে সামান্য জায়গা, এখান দিয়ে ঢোকা যাবে। আমি বললাম, এটা ঠিক হবে না, অনুমতি ছাড়া ঢোকা উচিত না। রবি বলল, রাত 9:30, এখানে কেউ নেই, একটু দেখে ফিরে আসব। 3 জন ফাঁক দিয়ে ঢুকে গেল। আমি বাইরে দাঁড়িয়ে রইলাম।
কিন্তু কিছুক্ষণ পরে মনে হলো একা বাইরে দাঁড়িয়ে থাকাটা অস্বস্তিকর। ফটকের কাছে গেলাম, ভেতরে ঢুকলাম ফাঁক দিয়ে। কবরস্থানটা বেশ বড়, অন্ধকারে বড় বড় গাছের ছায়া পড়েছে। মাটিতে পুরনো পাথরের কবর ফলক, অনেকগুলো ঢেলে পড়ে গেছে, শ্যাওলায় ঢাকা। আঁকাবাঁকা রাস্তা কবরের মধ্যে দিয়ে চলে গেছে। দূরে একটা ছোট্ট চ্যাপেল, জানালাগুলো ভাঙা। আমরা টর্চের আলোয় ঘুরে দেখছিলাম। কবর ফলকের লেখাগুলো পর্তুগিজ ভাষায়। তারিখগুলো দেখলে বোঝা যাচ্ছে কোনোটা 1800 সাল, কোনোটা 1850, কোনোটা আরও আগে। তখন রবি একটা কবরের সামনে থামল। এটা দেখ, একটা বড় পাথরের কবর ফলক, তার উপর একজন মানুষের পাথরের মূর্তি খোদাই করা, হাত জোড় করে শুয়ে। মূর্তির মুখটা একটু অদ্ভুত, মুখের মাঝখানে একটা ফাটল, যেন পাথর ভেঙে গেছে। কিন্তু সেই ফাটলের কারণে মনে হচ্ছে মূর্তিটা হাসছে। বিকৃত হাসি, সৌম্য বলল। তরুণ মোবাইল দিয়ে ছবি তুলল। আমরা আরও এগোলাম। চ্যাপেলের কাছাকাছি একটা জায়গায় পৌঁছালাম। সেখানে কবরগুলো আরও পুরনো। কিছু কবরের উপর পাথরের ক্রুশ, কিছুটা ভেঙে গেছে। তখনই প্রথম অদ্ভুত জিনিসটা হলো। তরুণ হঠাৎ বলল, তোমরা কি গন্ধটা পাচ্ছ? আমরা সবাই নাক তুললাম। একটা গন্ধ, ফুলের মতো, কিন্তু অদ্ভুত রকম ভারী, যেন কোনো পুরনো ফুল বহুদিন আগে কারোর কবরে রাখা এখনো বিদ্যমান। কিন্তু কোনো ফুল চোখে পড়ছে না। রবি বলল, কোনো ফুলের গাছ হবে, বলে এগিয়ে গেল। আমরাও এগোলাম। চ্যাপেলের পাশ দিয়ে একটু এগুতেই একটা অন্ধকার কোণ। সেই কোণে একটা পুরনো পাথরের বেঞ্চ। বেঞ্চের উপর একটা তাজা ফুলের তোড়া। তাজা ফুল মানে কেউ সম্প্রতি এসেছে মানে? রবি বলল, হয়তো কোনো পরিবার আজই এসেছিল কারোর কবরে। কিন্তু আমি মনে মনে হিসেব করলাম, রাত 9:30টায় কোনো পরিবার কবরস্থানে ফুল দিতে আসে না, আর ফটকে তালা ছিল। তাহলে এই ফুল কে রেখে গেল? আমি বললাম, চলো ফিরে যাই। কিন্তু ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটা শব্দ হলো, ধাতব শব্দ, ক্যাচ ক্যাচ করে কিছু খোলার শব্দ। আমরা সবাই ঘুরলাম। প্রধান ফটকটা খুলে গেছে। সেই ফটক যেটায় তালা ছিল সেটা এখন খোলা আর দুলছে। কিন্তু সেই ফটক খোলার জন্য ভেতর থেকে কেউ হাত দিয়েছে। বাইরে থেকে খোলার ব্যবস্থা নেই, তালাটা ভেতরের দিকে। ভেতর থেকে কেউ খুলে দিয়েছে। কিন্তু কবরস্থানে আমরা 4 জন ছাড়া আর কেউ নেই। আমরা 4 জন একসাথে একটু কাছে সরে এলাম। রবির মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সৌম্য ফটকের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। তরুণ বলল, হয়তো তালাটা ভেতর থেকে বন্ধ ছিল না, শুধু ঠেলা লাগিয়েছিল, তাই আপনা থেকেই খুলে গেছে। কিন্তু এই ব্যাখ্যা কেউ বিশ্বাস করতে পারছিলাম না, কারণ একটু আগে রবি নিজে ফটক ঠেলেছিল, নড়েনি। আমি বললাম, চলো বেরোই। আমরা ফটকের দিকে এগোলাম। ফটকটা দুলছে হালকা হাওয়ায়। ফটকের কাছে পৌঁছতেই আমার চোখ পড়ল ফটকের কাছের মাটিতে। টর্চের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে মাটিতে কাদার মধ্যে পায়ের ছাপ। একটা পায়ের ছাপ ফটকের ভেতর থেকে বাইরের দিকে যাচ্ছে। একটা পায়ের ছাপ মানে কেউ ফটক খুলে বেরিয়ে গেছে। কিন্তু সেই কেউ কোথায়? বাইরে রাস্তায় তাকালাম, রাস্তা খালি। আমরা কাঁপতে কাঁপতে বেরোলাম। ফটক পেরিয়ে রাস্তায় দাঁড়ালাম। তখনই দেখলাম রাস্তার ওপাশে একটা পুরনো আলোর খুঁটির নিচে একজন দাঁড়িয়ে, সাদা পোশাক। পুরুষ না মহিলা বোঝা যাচ্ছে না। মুখ আমাদের দিকে, কিন্তু দূরত্বটা বেশি নয়, হয়তো 20 মিটার। এতটুকু দূরত্বে মানুষের মুখ দেখা যাওয়ার কথা, কিন্তু সেই অবয়বের মুখটা যেন ঝাপসা, মুখের জায়গাটা শুধু ধূসর। রবি বলল, কে ওটা? সেই মুহূর্তে অবয়বটা একটু নড়ল। তারপর হঠাৎ সেই খুঁটির আলোটা নিভে গেল, আর অবয়বটা গেল। পুরো রাস্তা অন্ধকার হয়ে গেল। আমরা দৌড়াতে শুরু করলাম। যেদিকে হোটেল সেদিকে, সোজা দৌড়। কেউ পেছনে তাকালাম না, কেউ কথা বললাম না। হোটেলে পৌঁছে ঘরে ঢুকলাম। 4 জন এক ঘরে, কেউ পৃথক ঘরে থাকতে রাজি নই। রবি সারা রাত কথা বলে না। সৌম্য বারবার জানালার পর্দা টেনে দিচ্ছিল। তরুণ মোবাইলে ছবি দেখছিল, সেই পাথরের মূর্তির ছবি, যে মূর্তির মুখে ফাটল ছিল, যাকে আমরা হাসির মতো দেখেছিলাম। কিন্তু ছবিতে মূর্তির মাথা অন্যদিকে ঘোরানো। যখন ছবি তোলা হয়েছিল, মূর্তির মাথা সামনের দিকে ছিল, হাত জোড় করে শোয়া ছিল। কিন্তু ছবিতে মাথা একদিকে ঘোরানো আর মুখটা যেন সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তরুণ বলল, ছবি তোলার পরে কি ছবিতে পরিবর্তন হয়?
এটা কি সম্ভব? কেউ জবাব দিতে পারলাম না। সেই রাতটা যেন শেষ হতে চাইছিল না। রাত 12টার দিকে হোটেলের করিডোরে একটা শব্দ হলো, পায়ের শব্দ, ধীরে ধীরে, কিন্তু অদ্ভুতভাবে ভারী। একটা তাল আছে, কিন্তু সেই তালটা স্বাভাবিক হাঁটার মতো নয়। রবি দরজার দিকে তাকিয়ে থাকলো। পায়ের শব্দ এগিয়ে আসছে আমাদের ঘরের দিকে। থামল ঘরের দরজার সামনে। কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপর দরজায় 3টে টোকা। আস্তে আস্তে, কেউ কিছু বলল না, নড়ল না। আবার 3টে টোকা। রবি ফিসফিস করে বলল, দরজা খুলো না। কেউ খুলতে যাচ্ছিলাম না। আমরা 4 জন একটা জায়গায় থেমে শ্বাস আটকে বসে আছি। এরপর ঘরের আলো নিভে গেল। হঠাৎ করে পুরো ঘর অন্ধকার। তরুণ মোবাইলের টর্চ জ্বালল। সোমু বলল, ঘরের সুইচ দে। আমি সুইচের কাছে গেলাম, সুইচ অন করলাম। আলো জ্বলল। আলো জ্বলতেই দেখলাম ঘরের এক কোণে একটু ধোঁয়াশার মতো কিছু, মেঘের মতো কিন্তু ছোট, একটা মানুষের আকৃতিতে। সেকেন্ড 2 সেটা সেখানে ছিল, তারপর মিলিয়ে গেল। আমরা 4 জন বিছানার এক কোণে গিয়ে একসাথে কুঁকড়ে বসলাম। সারা রাত আর ঘুমাইনি। ভোরের আলো ফুটতে না ফুটতেই আমরা হোটেল থেকে বেরোলাম, সরাসরি স্টেশনে। যে গাড়িতে টিকিট পাওয়া গেল সেটাই উঠলাম। কিন্তু ঘটনা সেখানেই শেষ হয়নি। পরের দিন রবি আমাকে ফোন করলো, বলল, সোহেল তুই কি ঠিক আছিস? আমি বললাম, হ্যাঁ, কেন? রবি বলল, আমি রাতে ঘুমাতে পারছি না, মনে হচ্ছে কেউ আমার পাশে দাঁড়িয়ে আছে। পরের রাতে সৌম্য ফোন করলো, বলল সেই ঘুমের মধ্যে সেই কবরস্থান দেখছে, সেই ফটকটা ভেতর থেকে খুলছে বারবার। তরুণ সবচেয়ে বেশি সমস্যায় পড়ল। সে বলল তার মোবাইলে সেই ছবিটা আছে, পাথরের মূর্তির ছবি। সে বারবার ছবিটা ডিলিট করার চেষ্টা করছে, কিন্তু ডিলিট হচ্ছে না। মোবাইল বন্ধ করে রাখলেও পরের বার খুললে ছবিটা আবার এসে যাচ্ছে। 1 সপ্তাহ ধরে এই অবস্থা চলল। রবি ঘুমাচ্ছে না, সৌম্য কবরস্থানের স্বপ্ন দেখছে, তরুণের মোবাইলে সেই ছবিটা ডিলিট হচ্ছে না। আমি নিজে একটু কম প্রভাবিত হয়েছিলাম, হয়তো কারণ আমি ওদের মতো সেই কবরস্থানের ভেতরে বেশিক্ষণ ছিলাম না। কিন্তু আমিও একটা অনুভূতি পাচ্ছিলাম। রাতে মনে হচ্ছিল কেউ আমার পেছনে আছে। 2 সপ্তাহ পরে তরুণ একজন বিশেষ মানুষের কাছে গেল, আমাদের এলাকার একজন বুজুর্গ হুজুর। তাকে সব ঘটনা বললাম আমরা 4 জন মিলে। তিনি শুনলেন, তারপর বললেন, পুরনো কবরস্থানে রাতে যাওয়া উচিত হয়নি, কারণ সেখানে যারা শুয়ে আছে তারা নিজেদের জায়গায় নিজেদের মতো আছে। মানুষ রাতে সেখানে গিয়ে তাদের শান্তি নষ্ট করলে তারা অনুসরণ করতে পারে। তিনি বললেন, আর সেই ফটক খোলার বিষয়টা মনে রেখো, ভেতর থেকে কেউ খুলেছিল মানে তোমরা ভেতরে ঢোকার আগেই কেউ জানতো তোমরা আসছো, আর সে চেয়েছিল তোমাদের সাথে বেরোতে। তিনি আমাদের 4 জনের জন্য কিছু আমল দিলেন, বিশেষ দোয়া নিয়মিত পড়ার নির্দেশ দিলেন। আমরা মানলাম। 3 সপ্তাহের মধ্যে সব স্বাভাবিক হয়ে গেল। রবির ঘুম ফিরল, সৌম্যের স্বপ্ন গেল। তরুণের মোবাইলের ছবিটা একদিন নিজে থেকেই ডিলিট হয়ে গেল, কিন্তু সেই ছবিটার কথা আমি ভুলতে পারিনি। পাথরের মূর্তি, হাত জোড় করা, চোখ বন্ধ, শুয়ে আছে, কিন্তু ছবিতে মাথা ঘোরানো, মুখ ক্যামেরার দিকে। মৃত পাথরের মূর্তি কি ক্যামেরার দিকে তাকাতে পারে? যুক্তি বলে না, কিন্তু ছবিটা ছিল। তরুণ দেখিয়েছে, আমরা 4 জন দেখেছি। সোহেলের শেষ কথাগুলো আমার মাথায় আটকে আছে। তিনি বলেছিলেন, ভাই, পুরনো কবরস্থান, পুরনো গির্জা, পুরনো মন্দির, এগুলো ঐতিহাসিক জায়গা, দেখার জায়গা, শেখার জায়গা। কিন্তু দিনের বেলা, রাতে ওই জায়গাগুলো অন্যদের, যারা সেখানে ঘুমাচ্ছে। তাদের জায়গায় রাতে ঢোকা মানে অনুমতি ছাড়া কারোর বাড়িতে ঢোকা। আর সেই বাড়ির মালিকরা যদি রাগ করে দরজা খুলে দেয়, মানে এখন বেরো বা আসো আমার সাথে থাকো, সেটা সামলানো কঠিন। গোয়ার সেই পুরনো কবরস্থান আজও আছে। 250 বছরের পুরনো দেওয়াল, সেই লোহার ফটক, সেই পাথরের কবর ফলক, আর সেই রাতে যে ফটক ভেতর থেকে খুলে দিয়েছিল, সে আজও সেখানে আছে। আর যে পায়ের ছাপ বেরিয়ে এসেছিল রাস্তায়, সেই পা কোথায় গেছে কেউ জানে না। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 135-এর 2টি ঘটনা এখানেই শেষ করলাম। গুজরাটের সেই খালের ধারে এক তরুণ ভালোবেসেছিল এমন কাউকে যার ছায়া পড়ে না, যার হাত বরফের মতো ঠান্ডা। সেই ভালোবাসার পরিণতি তাকে ক্ষয় করে দিচ্ছিল। আর গোয়ার সেই 250 বছরের পুরনো কবরস্থানের ফটক যে রাতে ভেতর থেকে খুলে দিয়েছিল, সেই রহস্যের উত্তর আজও কেউ জানে না। এই 2টি ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে
যার ব্যাখ্যা আমাদের বিজ্ঞান দিতে পারে না, আমাদের যুক্তি ধরতে পারে না। কিছু সত্তা আছে যারা আমাদের মতোই ভালোবাসে, কিন্তু তাদের ভালোবাসার মূল্য আমাদের মতো নয়। কিছু জায়গা আছে যেখানে দিনের বেলা নিরাপদ, কিন্তু রাতে সেটা অন্যদের। আর সেই অন্যদের জগতে আমাদের হস্তক্ষেপ করার আগে একটু ভাবা দরকার। যদি এরকম কোনো অভিজ্ঞতা আপনার বা আপনার পরিচিত কারোর জীবনে ঘটে থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল oshoriri@gmail.com। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, যেন পরের এপিসোড প্রকাশ হবার সাথে সাথে নোটিফিকেশন পান। মনে রাখবেন, রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসর থেকে বেরোবার পথ নেই, কারণ ভয় যতক্ষণ আছে, অশরীরী ততক্ষণ আছে। অন্ধকার যতক্ষণ থাকবে, এই আসর চলতে থাকবে। আগামী নতুন এপিসোডে নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। রাতে একা পুরনো জায়গায় যাবেন না। কোনো ফটক ভেতর থেকে খুলে দিলে ঢুকবেন না। আর কেউ যদি আপনার ছায়া ছাড়া আপনার পাশে হাঁটে, একবার ঘুরে দেখুন সে কে। আল্লাহ হাফেজ।